এখানে গল্প নয়, ঘটনা পড়ে শোনাচ্ছি। ভাইয়া, আশা করছি ভালো আছেন। যে ঘটনাটি লিখছি সেটা আমার পরিবারেরই ঘটনা। আমার পরিবার বলতে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া, তাই আমি আমার নামও বলছি না এবং আমার চাচাতো ভাইয়ের নামটাও বলছি না, কিন্তু জায়গাটা বলে দিচ্ছি। ঘটনাটা ঘটে ঢাকার কামরাঙ্গীরচরে। ঘটনাটা আজ থেকে আরও 25-30 বছর আগে ঘটে যাওয়া। সে সময় কামরাঙ্গীরচর এতটা ডেভেলপ ছিল না, অনেক জায়গাতে প্রচুর পরিমাণে ধান ক্ষেত ছিল। আমার চাচাতো ভাই খুব সাহসী মানুষ ছিলেন, একই সাথে রাগী মানুষও ছিলেন। তাই তিনি দিনের বেলায় বাজারে যেতেন না, রাতের বেলায় মাঝে মধ্যেই বাজারে যেতেন। দিনের বেলা বাজারে গেলে খুব বেশি ভিড় তার পছন্দ হতো না, মানুষের সঙ্গে কখনো ধাক্কাধাক্কি হলেই তার রাগ উঠে যেত। তো স্বাভাবিকভাবেই আমার চাচাতো ভাই রাতের বেলায় বাজার করলো। বলে রাখা ভালো, তার ওয়াইফ সে সময় কনসিভ করেছিল, অর্থাৎ প্রায় বেশ কিছুদিন হয়ে গেছে তার ওয়াইফ গর্ভধারণ করেছে, সামনেই তাদের একটা বাচ্চা হবে। বাজারে যাওয়ার আগে আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ মানে আমার ভাবি ভাইয়াকে বলে দিয়েছিল তিনি আসার সময় যেন মাছ নিয়ে আসেন। তো তিনি বাজারে গিয়ে মাছ কিনলেন। মাছগুলো আকারে যথেষ্ট বড়ই ছিল। তো তিনি মাছগুলো নিয়ে হাঁটতে শুরু করেন এবং আগেই বলেছে তিনি রাতের বেলায় বাজারে যেতেন। সব বাজার শেষ করতে করতে রাত প্রায় 1টার কাছাকাছি বেজে গেল। আর আগে বলেছে সে সময় কামরাঙ্গীরচরে অনেক বেশি পরিমাণে ধান ক্ষেত ছিল। তো তিনি সব ফসলের ক্ষেত দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। তার বিবরণ মতো তিনি যে সময় সেখান দিয়ে হেঁটে আসছিলেন তখন চারপাশ এতটাই নীরব ছিল যে বাতাসের শব্দ খুব জোরে এবং স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। আর এটাই খুব স্বাভাবিক, একটা গ্রাম অঞ্চলে ধান ক্ষেতের মধ্য দিয়ে রাত 1টার দিকে কেউ থাকবে না, সেটা খুব বেশি স্বাভাবিক। তো তিনি হেঁটে যখন আসছিলেন হঠাৎ করে তিনি এক পর্যায়ে তার পেছনে কোনো এক পথিকের হেঁটে আসার শব্দ পেলেন। তিনি পেছনে তাকিয়ে দেখলেন, কিন্তু ব্যাপারটাকে একেবারে স্বাভাবিক নিলেন। হয়তো ভাবলেন তার মতোই কেউ বাজারের দিকে গিয়েছিল, তিনি বাড়ির দিকে ফিরছেন, স্বাভাবিক একজন পথিক। কিছু দূর গিয়ে যেটা হলো যে পথিক তার পেছন পেছন হেঁটে আসছিল তিনি জোরে ভাইয়াকে ডাক দিলেন। ভাইয়া একবার পেছন দিকে তাকালেন, একটা বুড়ো লোক সাদা পাঞ্জাবি পরা ভাইয়ার পেছন পেছন হাঁটছে। তো যখন ভাইয়াকে ডাক দিল তখন ভাইয়াও দাঁড়িয়ে গেল আর ওই লোকটাও দাঁড়িয়ে গেল। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, যে লোকটা ভাইয়াকে ডাক দিয়েছিল সেই লোকটাকে আগে কখনো ভাইয়া এই এলাকায় দেখেনি, অথচ আমাদের পূর্বপুরুষরাও কামরাঙ্গীরচরেরই বাসিন্দা ছিল। তো সেই লোকটা ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি যে মাছগুলো নিয়ে যাচ্ছেন মাছগুলো আমাকে দিয়ে যান, মাছগুলো আমার ভালো লেগেছে। তো ভাইয়া লোকটার কথা শুনে মোটামুটি বিরক্তি বোধ করে। একটা লোক মাছগুলো চাইছে অথচ তিনি মাছগুলো নিজের ওয়াইফের জন্য কিনেছেন, তার ওয়াইফ গর্ভধারণ করেছে। তো আমার কাকাতো ভাই বললেন যে যাই হোক, আপনাকে আমি মাছ দিতে পারবো না, তবে আপনি চাইলে আমি কিছু টাকা দিয়ে দিই আপনাকে, আপনি একটা কিছু কিনে খেয়ে নিয়েন অথবা বাজার থেকে একটা মাছ কিনে নিয়েন। তো লোকটা ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, আমার টাকা চাই না, আমি মাছগুলোই নেব, যদি দিতে হয় আমাকে মাছগুলোই দিন, আর এটা আপনার আমাকে দিতেই হবে। তো আগেই বলেছিলাম আমার ভাইয়া খুব রাগী মানুষ, তিনি দিনের বেলায় বাজারে যেতেন না, মানুষের সঙ্গে যেন ধাক্কাধাক্কি না হয়। তো বুঝতেই পারছেন তার মেজাজ কতটা পরিমাণে গরম থাকতো। ভাইয়া এবার রেগে যায়, রেগে গিয়ে বলে যে আপনি কি বলছেন, আমি মাছ নিয়ে চলে যাব, দেখি আপনি কিভাবে আটকান আমাকে। তো তিনি মাছ নিয়ে আর কিছুটা এগিয়ে যান। সেই বৃদ্ধ লোকটা ভাইয়াকে আবার ডাকে এবং বলে যে মাছগুলো দিয়ে যেতেই হবে, না হলে ভাইয়ার কোনো এক বড় ক্ষতি করে ফেলবে। এই কথাটা শুনে আমার চাচাতো ভাই অনেক রেগে যায় এবং বৃদ্ধ লোকটার গালে দুটো চড় মারে। চড় মারতে সেই বৃদ্ধ লোকটা পড়ে যায়। আগেই বলেছি তার দৈহিক বিবরণ ছিল তিনি অনেকটা বৃদ্ধ, তাই তিনি চড় দুটো সামলাতে পারেন না। চড় মেরে ভাইয়া আবার কিছুটা সামনের দিকে চলে আসে। সামনে আসতে আসতে ভাইয়ের রাগ কিছুটা কমে যায়। তিনি ভাবেন একটা বৃদ্ধ লোক মাছ চেয়েছিল, একটা মাছ হয়তো দিয়ে গেলেই পারা যেত, কাজটা হয়তো আমি ভালো করিনি। তখন আমার চাচাতো ভাই পেছন দিকে ফিরে একটা মাছ সেই লোকটাকে দিয়ে আসবে বলে। কিন্তু খুব অদ্ভুতভাবে তিনি পেছনে তাকিয়ে দেখলেন পেছনে কেউ নেই, এই খালি ধান ক্ষেতের মধ্য দিয়ে তিনি একা হেঁটে যাচ্ছেন। অথচ সেই বৃদ্ধ লোকটাকে
তিনি চর মারার পর খুব বেশি দূরে এগিয়ে আসেননি। খুব বেশি হলে 20 থেকে 30 পা, এর মধ্যে সেই লোকটা একদম উধাও হয়ে গেল। তো ভাইয়ের কাছে ব্যাপারটা একটু ডিফারেন্ট লাগে। আর আরও একটি কথা বলা হয়নি, সেটা হচ্ছে লোকটিকে যখন চর মারার পর ভাইয়া যখন সামনের দিকে এগিয়ে আসলেন, তখন লোকটা পেছন থেকে অভিশাপ দিচ্ছিলেন, বলছিলেন যে তোর অনেক বড় ক্ষতি হবে, তুই নিজেও জানিস না তোর কি ক্ষতি হতে যাচ্ছে। তো যাই হোক, লোকটাকে পেছনে ঘুরে না পেয়ে ভাইয়া মোটামুটি ভয় পেয়ে খুব দ্রুত বাড়ির দিকে চলে আসেন। বাড়িতে এসে ভাইয়া মাছগুলো ভাবির হাতে দেয় এবং ভাবিকে বলে একটু পানি দিতে, কেননা তিনি বাজার থেকে এসেছেন, তিনি খুব ক্লান্ত। তো ভাইয়া যেহেতু খুব ক্লান্ত, তাই তিনি পানি চাওয়ার পর বিছানায় বসে পড়ে আর এর মধ্যে কিছুটা তন্দ্রায় চলে যায়। বেশ কিছুক্ষণ পর একটা শব্দে ভাইয়ার ঘুম ভাঙে। ভাইয়া দেখেন যে ভাবির কাছে যে বাড়িতে এসে পানি চেয়েছিলেন আর ভাবি যে পানি আনতে গিয়েছিলেন, তারপর ভাবি আর ফেরেননি আর পানি নিয়েও আসেননি। তখন ভাইয়া কিছুটা টেনশনে পড়ে যান যে কি ব্যাপার, এত রাতে ভাবি কোথায় চলে গেল। তখন ভাইয়া ওই কলের কাছে যায়, বলে রাখা ভালো তখন কল ছিল পানি নেওয়ার জন্য। কলের কাছে গিয়ে ভাইয়া দেখলেন পানি আনতে ভাবি যে মগটা নিয়ে গিয়েছিল সেটা ওখানেই পড়ে আছে, কিন্তু ভাবি সেখানে নেই। মুহূর্তে ভাইয়া লক্ষ্য করলেন বাড়ির পেছনে একটা ছোটখাটো জঙ্গল ছিল, সেখান থেকে কিছুটা কান্নার আওয়াজ আসছে। তো ভাইয়া তাড়াতাড়ি সেদিকে যায় এবং সেখানে গিয়ে দেখেন কেউ একজন কাছে বসে। ভালো করে লক্ষ্য করে দেখতে পারলেন যে এটাই ভাবি। ভাবি শাড়ি পরে বসে পূর্ব দিকে ফিরে কান্না করছে আর বলছে যে আমাকে মাছগুলো দিলেই পারতি, দিলি না কেন? যে ভুল তুই করেছিস সেটার মাসুল তোকে দিতেই হবে। ভাবি এসব বলছিলেন নিজের মুখে। তো ভাইয়া বেশ ভয় পেয়ে যান এবং ভাবির কাছে এগিয়ে গিয়ে দেখতে পারেন যে মাছগুলো ভাইয়া এনে ভাবির হাতে দিয়েছিল, সেই মাছগুলো ভাবি বসে বসে খাচ্ছে এবং মাছের আঁশগুলো ভাবির মুখে লেগে আছে, অর্থাৎ কাঁচা মাছ খাচ্ছে একটা মানুষ। এটা দেখে ভাইয়া মোটামুটি ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি অনেক সাহসী ছিলেন, বলেছি আপনাদেরকে আগেই। তিনি ভাবিকে বোঝাতে চেষ্টা করলেন যে চলো ঘরের দিকে চলো, বাকিটা বোঝা যাবে ঘরে গিয়ে। তো ভাবিকে যখন ভাইয়া বুঝিয়ে ঘরে নিয়ে গেলেন, ঘরে নিয়ে যাওয়ার পরও ভাবি শান্ত হলেন না। এক পর্যায়ে ভাবি ভাইয়ের গলা চেপে ধরলেন এবং অনেক কষ্টে ভাইয়া ভাবিকে ছাড়ালেন। ভাবির শক্তি অনেকক্ষণ বেড়ে গিয়েছিল সে সময়। ছাড়িয়ে তিনি বাইরে থেকে দরজা আটকে পাশের মসজিদের যে ইমামের বাসা ছিলেন, ইমামের বাসায় চলে গেলেন এবং ইমামকে খোঁজ করলেন এবং ইমামকে সবটা ঘটনা খুলে বললেন। সব শুনে ইমাম ভাইয়াকে বললেন একটু পরেই ফজরের আজান পড়বে, আমি ফজরের নামাজটা পড়েই আপনার বাড়িতে যাব আপনার সাথে, আর দেখব কি হয়েছে আপনার ওয়াইফের। তখন সেই হুজুর ফজরের নামাজ পড়েন এবং ভাইয়ার সঙ্গে ভাইয়ার বাসায় আসেন। তখনও ভাইয়ার ভয়ে ঘরে ঢুকছিলেন না। তো ইমাম সাহেব এবং ইমাম সাহেবের সাথে একজন মুসল্লি দুজন ঢুকে ঘরে এবং কিছুক্ষণ পর ইমাম সাহেব বের হয়ে এসে বলেন যে আপনার ওয়াইফ এখন ঠিক আছে, আর কোনো সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা না। তো ভাইয়া মোটামুটি নিশ্চিন্ত হন এবং ঘরে গিয়ে দেখেন যে ভাবি স্বাভাবিক, আগের মতোই। তো এভাবে স্বাভাবিকভাবেই আরও কয়েকটা দিন কাটে এবং প্রায় 7 দিনের মতো কেটে যাওয়ার পর ভাবি আবারও ঝামেলা করতে শুরু করে, ঠিক সেই দিন রাতের মতো। ভাবি ভাইয়াকে বলতে থাকে যে মাছগুলো আমাকে দিয়ে গেলেই পারতি, দিলি না কেন, এখন তোর ক্ষতি হবে। তো ভাইয়া একটু দুশ্চিন্তিত হয়ে যায় এবং বলে রাখা ভালো তখনও ছিল রাত। তো ভাবি এক পর্যায়ে যেটা করলো, ভাইয়া ভাবিকে বোঝাতে যাচ্ছিল, কিন্তু ভাবি এক পর্যায়ে ভাইয়াকে ধাক্কা দিয়ে ফেলে ভাইয়ার উপরে উঠে ভাইয়ার গলা চেপে ধরে। এদিকে হুজুর ভাইয়াকে বলে দিয়েছিল কোনো সময় যদি ভাইয়া ভয় পায় এবং খারাপ কিছু ঘটে তাহলে যেন আয়াতুল কুরসি পড়ে ভাইয়া। তো ভাইয়ার সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে ভাবির গায়ে একটা ফু দিলেন। এখানে খুব অদ্ভুতভাবে আয়াতুল কুরসি পড়ে ভাবির গায়ে ফু দেওয়ার সাথে সাথে ভাবি কিছুটা ছিটকে গিয়ে দূরে পড়ে গেলেন। ব্যাপারটা এরকম ছিল যেন কেউ কাউকে ধাক্কা মারলে যেরকমটা হয় ঠিক সেরকম। তো যখন ভাবি মাটিতে ছিটকে পড়লেন, এরপর সাথে সাথে ভাবি জ্ঞান হারালেন এবং ভাইয়া আর তখন সাহস পেল না যে ভাবির জ্ঞান ফেরাবেন। ভাইয়া সাথে সাথে দৌড়ে গেলেন সেই ইমামের বাড়িতে এবং একই সাথে যেহেতু ভাবি এত দূরে গিয়ে পড়েছে আর তার বাচ্চাটাও পেটে আছে, তাই ভাইয়া একজন গাইনি ডাক্তার অর্থাৎ ধাত্রী যাদেরকে বলা হয়, যারা গ্রামে বাচ্চা প্রসব করতেন, তাদের কাছে গেলেন এবং তাদেরকেও ডেকে আনলেন। তো ভোরবেলায় সবাই আসলো, এসে একজন দাত্রী ভাইয়াকে জানালেন যে আসলে আপনার ওয়াইফের পেটে যে বাচ্চাটা ছিল সেটা মারা গেছে, খুব জোরে ধাক্কা লেগেছে, মারা গেছে। তো
ভাইয়ার খুবই কষ্ট লাগে ব্যাপারটা। এটা ছিল তার প্রথম সন্তান, এভাবে মারা যাবে তিনি ভাবতেও পারেননি। তবে এখানে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। যে বাচ্চাটা মারা গিয়েছিল, অর্থাৎ পেট থেকে যে মৃত বাচ্চাটা বের হয়েছিল, সে বাচ্চাটার গায়ের প্রত্যেকটা জায়গায় কামড়ের দাগ ছিল। দেখে মনে হচ্ছিল কেউ যেন বাচ্চাটাকে পেটে থাকতেই কামড়ে কামড়ে খেয়ে ফেলেছে। আর এই অবস্থাটা দেখে গ্রামের অনেকেই ব্যাপারটা বুঝতে পারে এবং তারা ভাইয়াকে বলে যে ব্যাপারটা স্বাভাবিক কিছু না, এটা খুবই খারাপ একটা ব্যাপার, যেটা সামনেও তোমাকে অন্য কোনো বিপদে ফেলতে পারে। তো যাই হোক, এভাবে আরো 6-7 দিন কাটলো। বাচ্চাটা মারা যাওয়ার 6-7 দিন পর ভাবি আবারও আগের মতো আচরণ করতে শুরু করে। কিন্তু ভাইয়ার ভাগ্য ভালো ছিল যে সেদিন দিনের বেলায় ছিল। তাই ভাইয়া এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যায় এবং বাইরে থেকে দরজাটা আটকে যায় যেন ভাবি বের হতে না পারে। তারপর ভাইয়া গিয়ে মসজিদের ইমাম সাহেবকে সব খুলে বলেন, আর ইমাম সাহেব ভাইয়াকে বলেন যে এটা আসলে কোনো কবিরাজকে করতে হবে, তুমি কোনো কবিরাজের কাছে যাও। তখন ইমাম সাহেব এক কবিরাজের ঠিকানা দেয় এবং ভাইয়া সেই কবিরাজের কাছে যায়। কবিরাজকে সব খুলে বলার পর কবিরাজ আমাদের বাড়িতে আসে এবং ভাইয়ের ঘরে গিয়ে ভাবের উপর যে খারাপ জিনিসটা আছর করেছিল সেটাকে ডাকে এবং সেটার সঙ্গে আলাপ আলোচনা করে এবং সেটা ভাবের শরীরেই ভর করেছিল। তারপর হুজুর জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি এমন করছো কেন? তুমি তো তার অনেক ক্ষতি করেছো, তুমি আর কি চাও? তখন সে বলে যে আমি ওর কাছে দুটো মাছ চেয়েছিলাম, আমাকে মাছ দেয়নি, তাই আমি ওর সন্তানকে খেয়েছি, এখন ওর বউকে মারবো, এরপর ওকে মারবো। কিন্তু অবশেষে সেই কবিরাজ যেটা করলেন, কিছু শুকনা মরিচের গুঁড়া ভাবির নাকের কাছে ধরলেন এবং সেটা ধরার পরে যে খারাপ জিনিসটা ভাবির মধ্যে ভর করেছিল সেটা রাজি পায় ভাবিকে ছেড়ে যাওয়ার জন্য এবং একটা চুক্তি করে, সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে নির্জন রাস্তাটা আছে সেখানে 4টা মুরগি পা বেঁধে ছেড়ে দিতে হবে, তাহলে সেই খারাপ জিনিসটা এই বাড়ি থেকে চলে যাবে। তখন সেই কবিরাজ বলে, তুমি যে চলে যাবে সেটার প্রমাণ কি? তখন সেই খারাপ জিনিসটা বলে যে আমি যখন চলে যাব তখন এই বাড়িতে যে বড় বড়ই গাছটা আছে সেই বড়ই গাছের একদম বড় যে ডালটা আছে সেটা ভেঙে দিয়ে যাব। তো সেই কবিরাজের কথা মতো ভাইয়া তাই করে, 4টা মুরগি বাড়ির সামনে ছেড়ে দেয় পা বেঁধে এবং এর কয়েক ঘন্টা পরে হঠাৎ করে খুব বিকট আকারের একটা শব্দ হয়ে বাড়ির যে বড় বড়ই গাছটা ছিল সেই বড়ই গাছের বড় ডালটা ভেঙে যায় এবং সেই শব্দটা এত জোরে হয়েছিল যে আশেপাশে যে মানুষজন বসবাস করত তারা ওখান থেকে আমাদের বাড়িতে চলে আসে এবং সেখানে উপস্থিত হওয়া সকলেই এই ঘটনাটার সাক্ষী হয়ে থাকে। যে কারণে এই ঘটনাটা আসলে কামরাঙ্গীরচরে অনেক পপুলার, এটা অনেকেই জানে। আপনাদেরকেও লিখে পাঠালাম, ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ধন্যবাদ। ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথায় থেকে